স্পষ্ট আবছা অন্ধকারে চোখ মেলল হৃদি। তার ডান হাত এখনো সৌহার্দ্যের শক্ত মুঠে বন্দি। সে তাকিয়ে রইল সৌহার্দ্যের গভীর ঘুমে মগ্ন। আলতো করে তার কপালে হাত রেখে হৃদি স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাতে সে ভয়াবহ আগুনের মতো জ্বরটা আর নেই। শরীরটা এখন বেশ শীতল। সৌহার্দ্যের হাতের বদন আলকা হলেও ঘুমের ঘোরে সে যেন হৃদির হাতটা ওভাবে আঁকড়ে আছে, যেন এটিই তার সবটুকু ভরসা। সেদিকে তাকিয়ে মনের অজান্তে হৃদি ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। বলল হৃদি বিড়বিড় করে বলল, ছি, আমি কত নির্লজ্জ। এই মানুষটা আমাকে এত অবহেলা করে, তবুও তার প্রতি আমার এত মায়া কাজ করে। কথাটা বলে সপ্তপর্ণে হৃদি নিজের কবজিটা ছাড়িয়ে নিল। ধীর পায়ে খাট থেকে নেমে গুছিয়ে নিল নিজের এলোমেলো জামাটা। আজ কলেজে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে। সুমি কাল ফোনে তারা দিয়ে রেখেছে। মোবাইলের সময়ের দিকে তাকিয়ে হৃদি মনে মনে বলল, প্রতি মুহূর্ত যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তড়িঘড়ি করে নিজের ঘরে গিয়ে তৈরি হয়ে সে নিচে নেমে এলো। নাস্তা তৈরি করে দুপুরের রান্নার সবটুকু গুছিয়ে বুঝিয়ে দিয়ে আমিনা খালাকে বলল, খালা প্লিজ ভাবিকে বলবেন যেন রান্নাটা করে নেয়, আমার হাতে একদম সময় নেই আছে। আমিনা খালা হৃদিকে আশ্বস্ত করে বলল, তুমি একদম চিন্তা করিও না ছোট আম্মা, তুমি কলেজেও যাও। আমিনা খালার কথায় আশ্বস্ত হয়ে হৃদি সৌহদ্দের খাবারটা সাহেদা চৌধুরীর হাতে দিয়ে এক বুক উৎকণ্ঠা দায়িত্ববোধ নিয়ে হৃদি কলেজের উদ্দেশ্যে পা বাড়ালো। হৃদি চলে যাওয়ার বেশ খানিকটা সময় পর সৌহদ্দের ঘুম ভাঙল। মাথার ভেতর তখনও হাতুড়ি ভারী হয়ে আছে, যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। তবে হাতের ব্যথাটা আগের চেয়ে অনেক কমেছে। নড়াচড়া করতে খুব একটা কষ্ট হচ্ছে না। সে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে শার্টের বোতামগুলো আটকাচ্ছিল। ঠিক তখনই নাস্তার ট্রে হাতে ঘরে প্রবেশ করলো সায়দা চৌধুরী। মায়ের উপস্থিতি টের পেয়ে সৌহদের চেহারায় এক অদ্ভুত কোমলতা ফুটে উঠল। আয়না থেকে মুখ ফিরিয়ে এসে শান্ত ছেলের মতো এসে বিছানায় বসলো। সায়দা চৌধুরী নাস্তার ট্রে বিছানায় একপাশে রেখে পরম মমতায় ছেলের মাথায় হাত রেখে চিন্তাতুর কণ্ঠে বলল, এখন কেমন লাগছে বাবু? ব্যথাটা কি খুব বেশি? সৈয়দের মায়ের হাতটা টেনে নিয়ে নিজের মাথার উপর আরও চেপে ধরল। একটু হেসে বলল, একদম ফিট আপ, ফাইন, ডোন্ট প্যানিক আব্বু। আম্মু, আর কতদিন তুমি আমাকে এই বাবু বলে ডাকবে? ছেলের মাথায় বিলি কাটতে কাটতে সাহেদা চৌধুরী মৃদু হাসলেন। রসিকতা দিয়ে করে উত্তর দিলেন, যবে তুই আমাকে কোলে নেওয়ার মতো একটা ছোট বাবু এনে দিবি, আমার কিন্তু নাতি নাতনি চাই 1 বছরের মধ্যে। সৌদ্য মায়ের পেটে মুখ গুজে নিয়ে দুষ্টু গলে বলল, এটা কি খেলনা যে চাইলে 1 বছরে এনে দেবো? এর জন্য একটা প্রসেসিং টাইম আছে, তাই না? ছেলের কথা শুনে সাহেদা চৌধুরী সলজ্জ রাগে তার পিঠে একটা আলতো থাপ্পড় বসিয়ে বলল, অসভ্য ছেলে, মুখে তো তোর কোনো ব্যালেন্স নেই। মায়ের কোল থেকে সোজা হয়ে বসে সৌগত একটা স্নিগ্ধ হাসি আসলো। এই হাসিটা বড়ই বিরল। পৃথিবীর সবাই সৌগতকে দেখেছে তার গম্ভীর আর রুক্ষ রূপটায়, কিন্তু নির্ভেজাল হাসিটা শুধু সাহেদা চৌধুরীর জন্য তোলা থেকে। মায়ের সামনে এলে এই মানুষটা যেন আবার সেই ছোটবেলার ছেলে মানুষ হয়ে যায়। সৌগত মাকে জড়িয়ে ধরে বলল, ওকে ওকে, অনেক হয়েছে, এখন নিজে হাতে খাইয়ে দাও তো আম্মু, আমাকে বের হতে হবে। ছেলের খাইয়ে দেওয়া আবদার মেটাতে গিয়ে সায়দা চৌধুরীর চোখে মুখে দুশ্চিন্তা রেখে ভেসে উঠল। তিনি কোমল শরীর বললেন, এমন শরীর নিয়ে কোথায় যাবি? আজকের দিনটা অন্তত বাড়িতে রেস্ট কর। সৌদে খেতে খেতে কিছুটা গম্ভীর হয়ে বললেন, না আম্মু, একটা ইমার্জেন্সি, কয়েকজন রোগী আছে, তাছাড়া একটা ইম্পর্ট্যান্ট ক্লাসও আছে, যাওয়াটা খুব দরকার। সায়দা চৌধুরী আর কোনো দ্বিমত করলেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে স্নেহের পরশে মিশে ছেলেকে খাইয়ে দিলেন। কলেজের গেট দিয়ে পা রাখতে হৃদিকে ঘিরে দিল সুমি, পৃথা, সায়েম। যেন কত যুগ পর তারা প্রাণ ফিরে পেয়েছে। বন্ধুদের এই উচ্ছ্বাস হৃদি ক্লান্ত মনে কিছুটা হলেও স্নিগ্ধতা ছড়িয়ে গেল। সুমি হৃদির পিঠ চাপড়ে আদুরে অভিমান নিয়ে বলে, কিরে, এতদিন কোথায় ছিলি? একটা খবর নেই। হৃদি হালকা হাসে বলল, বাড়িতে অনুষ্ঠান ছিল রে, খুব ব্যস্ত ছিলাম। কথা শেষ হয়ে পিতা ফোড়ন কেড়ে বলল, বাদ দে তো ওসব অনুষ্ঠান, তোর ওই খচ্চর জামাটার কী খবর? সে কি দেশে ফেরার নামগন্ধ নিচ্ছে না? পিতার কথা শেষ না হতে সুমি চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোলো। সে কঠোর বলল, ওই বেয়াদবটা কে? দেশে এলে আমি আগে ওর নকশা পাল্টিয়ে দিব।
সুমি আর পিঠার এই উত্তেজনার মাঝে সায়েম আনমোড়া ভেঙে অনেকটা নাটকীয় ভঙ্গিতে শান্ত হতো তোরা, আমি তো বলেই রেখেছি ওই খাবিসটার কাছে রিদিকে আর রাখা যাবে না, বরং আজকে একটা দারুণ ছেলের সন্ধান পেয়েছি, বিশ্বাস কর কি হ্যান্ডসাম। আমি ছেলে হয়ে ওরা উপর ক্রাশ খেয়ে গেছি, একদম সৌহদ্দের স্যারের মতো দেখতে, তবে ব্যবহারটা মাশাআল্লাহ। সৌদ স্যারের ব্যবহার তো ওইদিকে আস্থা ফিরলে, এই ছেলে একদম ঋতুর জন্য একদম পারফেক্ট। সাহেবের কথা শুনে পিঠার তার পিঠে দলা চর বসিয়ে দিয়ে বলে, থাম তো তোর আজগুবি কথাবার্তা, ওই ছেলে যদি বিয়ে করা থাকে তখন। সাহেব নিজের কলারটা একটু উঁচুইয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে, সাহেব এখনও এত কাঁচা কাজ করে না বস, সব খবর নেওয়া শেষ, ছেলে সিঙ্গেল। বন্ধুদের এই ছেলে মানুষই আর বাড়াবাড়ি হৃদি খানিকটা বিরক্তিতে সরে নাকমুখ কুচকে বলল, তোরা কি থামবি? একটা আজব নিয়ে এমনিতে অস্থির, তার উপর এমন নতুন করে আর এক আজাবের কথা বলছিস। চল তো ক্লাসে যাই। এতটুকু বলে হৃদি দ্রুত পায়ে ক্লাসের দিকে হাঁটা পড়লো। পিছু পিছু সুমি, পিতা, সায়াম হাসাহাসি করতে করতে ছুটলো। পুরো রাতে এক ফোঁটা ঘুম হয়নি হৃদির। মাথার ভেতরে হৃদির মনে হচ্ছে মাথার ভিতরে কেউ হাতুড়ি পিটিয়ে পেরে ঠুকছে। সুমির কাঁধে মাথা এলিয়ে আধা চেতন অবস্থায় সে পড়ে আছে। আজকের বায়োকেমিস্ট্রি ক্লাসটা ইম্পর্টেন্ট না হলে সে আসতো না, কিন্তু ক্লাসের গুমোট বাতাস আর চারপাশে কোলাহল সেই ব্যথাকে আরও অসহ্য করে তুলছে। হঠাৎ পুরো থিয়েটার স্তব্ধ হয়ে গেল। হৃদিক ক্লান্ত চোখে তাকিয়ে দেখলো সামনে ডায়াসে সৌগত। ক্লাসের শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, ফর্সা হাতের লোমগুলো কেমন চিকচিক করছে। সাদা অ্যাপ্রনটা আজ নেই, কপালে কাটা দাগের উপর সাদা ব্যান্ডেজ, সব মিলিয়ে তাকে অসম্ভব সুদর্শন লাগছে। কিন্তু তার চোখে হিমশীতলতা ক্লাসকে তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নামিয়ে দিচ্ছে। সৌগত হাতের ব্যান্ডেজ খুলতে খুলতে প্রজেক্টরের দিকে ইশারা করলো। সৌগত যখন গম্ভীর গলায় জটিল সব মেটাবলিক বাদ হয়ে বোঝাচ্ছ হৃদির কানে, সেসব একটু শব্দও ঢুকছে না। তার সমস্ত মনোযোগ ওই গম্ভীর চেহারার মানুষটার উপর। মানুষটা এক মায়ায় হৃদির মাথায় সেই অসহ্য যন্ত্রণা যেন নিমেষে উবে গেল। সে চারিদিকে একবার নজর বুলালো, দেখলো ক্লাসের বাকি মেয়েগুলো প্রায় চোখ বড় বড় করে সৌহার্দ্য গিয়ে কী লিখেছে। সৌদ নাক মুখ কুচকে বলল, লুচ্চা ডাক্তার অশুদ্ধ শরীর নিয়ে কীভাবে সেজে এসছে মেয়েদের মাথা খেতে। হঠাৎ সৌহদের তীক্ষ্ণ দৃষ্টি এসে থামল হৃদির উপর। হৃদিকে অমনোযোগী দেখে সৌহদের ক্ষিপ্ত কণ্ঠে লেকচার থিয়েটারে দেওয়া অলে ধাক্কা খেলো, হে ইউ, কর্নার সাইড স্টাউন্ড আপ। হৃদি চমকে উঠল, কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালো। সৌহদ গম্ভীর গমগমে গলায় প্রশ্ন করলো, বিটাউন কার between carbohydrates, protein and lipid, which one is the main source of energy in the body, I and why? হৃদির মস্তিষ্ক যেন পুরো ব্ল্যাঙ্ক। সে মাথা নিচু করে দাঁড়িয়েছে। সৌহদ ভুরু কুচকে তার দিকে এগিয়ে গেল, ঠিক হৃদির সামনে দাঁড়িয়ে। তার উচ্চতার তাপে হৃদি আরও ছোট মনে হলো। সৌহদ কণ্ঠে একরাশ বিরক্তি এনে বলল, হোয়াটস ইউর প্রবলেম, আনসার মাই কোশ্চেন। হৃদি আমতা আমতা করে বলল, আমি আমি পারি না স্যার। সৌহদ বিরক্ত হয়ে তাকিয়ে বলল, ক্যান ইউ ডু ইট? মুখে মুখে তর্ক ছাড়া। হৃদি চুপ করে আছে। ক্লাসে সৌহদ তার শিক্ষক, এখানে প্রতিবাদ করার সুযোগ নেই। হৃদির নির্ভরতা দেখে সৌহদ আরও এক ধাপ এগিয়ে এলো, একদম তার কানের কাছে মুখ নামিয়ে নিয়ে ফিসফিস করে বলে, দেন হাজব্যান্ডের টাকা উড়িয়ে লাভ নেই, বাড়ি গিয়ে বেবি প্ল্যান করো, বেটার অফ ইউ। বলে সে প্রজেক্টরের দিকে ফিরে তাকালো। হৃদির শরীরের প্রতিটি রক্তকণিকা যেন রাগে ফুটছে উঠছে। তাতে দাঁত চেপে সে মনে মনে বিড়বিড় করে বলল, অসভ্য লোক, বাচ্চা তো পয়দা করবই, আর দিনে রাতে তোকে সেগুলো দিয়ে সেগুলোর হাগুমুতো পরিষ্কার না করেছি তো আমার নাম হৃদিতা খান্না। হৃদি রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহদের দিকে। সৌহদের হৃদির জ্বলন্ত দৃষ্টি রেখে গলা খাঁকড়ে দিল একমাত্র এক ছাত্রের দিকে। ক্লাস টেস্টের পেপারগুলো দিয়ে গম্ভীর গলা বলল, ইউ উইল গিভ টু দিস এভরিওয়ান, বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। সৌহদ্দ বেরিয়ে যেতে সেই ছেলেটা একে একে সবার হাতে ক্লাসের টেস্ট খাতাগুলো ধরিয়ে দিল। কিন্তু অধীর আগ্রহ নিজের খাতাটা নিল, কিন্তু প্রথম পাতা খুলতে তার সারা শরীর যেন বরফ জমে এলো দিল। 20-র মধ্যে পেয়েছে মাত্র 12। হৃদি হতবাক হয়ে পাতার পর
পাতা উল্টে দেখলো প্রতিটা উত্তরের লজিক, প্রতিটা ডাটা শব্দ নিখুঁত, অন্তত 18 পাওয়ার মতো লেখা লিখেছে। হৃদির হাতের আঙ্গুলগুলো রাগে থরথর করে কাঁপছে। দ্রুত সুমিদের খাতাগুলো টেনে নিয়ে চোখ বলল, অবাক হলো, সবার খাতা তো নিয়ম মেনে চেক হয়েছে, সবাই ভালো নাম্বার পেয়েছে, শুধু ওর এমন অদ্ভুত কাটা। হৃদি বুঝতে বাকি রইল না এটা সৌহদ্য ইচ্ছে করে করছে। কত বড় অসভ্য লোক ভাবা যায়। হৃদি রাগে দুঃখে বিড়বিড় করে বলল, অসভ্য ডাক্তার, আমি আর আমার বাচ্চারা মিলে তোর জীবন তেজপাতা না করছি, আমার নাম পাল্টে ফেলবে দেখে নিস। হৃদি বাসায় ফিরে ব্যাগটা যেখানে ছিল সেখানে ফেলে রেখে বিছানায় গা এলিয়ে দিল। মাথাটা যেন কেউ চিরে ফেলেছে, চোখ খোলার শক্তিটুকু নেই। অসহ্য যন্ত্রণা নিয়ে কখন যে ঘুমিয়ে পড়ছে টেরই পেল না। যখন ঘুম ভাঙলো মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখলো রাত 11টা বাজে। মাথাটা এখনো বেশ ভার, তবে ব্যথার তীব্রতা কিছু কমেছে। কোনো মতে ধুঁকতে ধুঁকতে সে রান্নাঘরের দিকে গেল, যেখানে আমিনা খালা সব গুছিয়ে রেখেছিল। হৃদি একটু স্ল্যান গলে জিজ্ঞাসা করলো, খালা, সবার খাওয়া শেষ? ভাবি একা হাতে সব সামলালেন, আমাকে ডাকলেন যে? আমিনা খালা একটু হেসে বললেন, বড় বউ তো তোমারে ডাকতে মানা করছে ছোট আম্মা। সবার খাওয়া শেষ, শুধু সৌগত স্যার বাকি। সে বলে দিছে তার হাতটা ব্যথা, তাই তুমি যেন তাকে খাইয়ে দাও। কথাটা শুনে হৃদির মুখটা কুঁচকে এলো। কাল রাত এত নাটক করলো যেন তার খাওয়া খেলে গলা দিয়ে নামবে না। হৃদি মনে মনে একটু বিরক্ত করলো, তারপর বিরক্ত নিয়ে সৌগতের জন্য খাবারটা গুছিয়ে নিল। সৌগতের ঘরে দরজাটা আধ খোলা। হৃদি ভেতরে দিয়ে তাকিয়ে দেখলো সে গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে কী যেন টাইপ করছে। হৃদিকে খাবার নিয়ে ঢুকতে দেখে সৌহার্দ্য ভুরু কুচকে বলল, আমি ওটা খাবো না, ভাত নিয়ে এসো। হৃদি অবাক হয়ে তাকে বলল, আপনি তো রাতে ভাত খান না, তাহলে আজ হঠাৎ? সৌহার্দ্য বিরক্তিতে মুখটা একটু বাঁকিয়ে বলল, তোমাকে কি সব কৈফিয়ত দিতে হবে? যেটা বলছি সেটা করো, স্টুপিড। হৃদি মনে মনে বলল, এই অসভ্য মানুষটার সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করে বৃথা। কোনো মতে নিজেকে সামনে নিয়ে সে দ্রুত পায়ে রান্নাঘরে ফিরে গেল। স্যুপটা নির্দিষ্ট স্থানে ঝটপট রেখে ভাত বেড়ে ফিরে এলো আবার সৌহার্দ্যের সামনে। হৃদি ভাতের লোকমা হাতে নিয়ে সৌহার্দ্যের দিকে তাকাতে সে বিরক্তিতে সাথে চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল। হ্যান্ড ওয়াশ করেছে তো? দিদির মনের ভিতরে রাগের অগ্নিকুণ্ডে জ্বলে উঠল। ইচ্ছে তো করছিল তক্ষুনি কড়া করে কথা শুনিয়ে দিতে, তোকে ওয়াশরুম পরিষ্কার করা হাতেই খাওয়াচ্ছি, অসভ্য লোক। কিন্তু নিজেকে সংযত করলো, মুখে কোনো কথা না বলে শুধু মাথা নাড়লে, ইশারা করলে হ্যাঁ। দিদির বুকের ভেতরটা তখন অদ্ভুত এক অস্থিরতা কাঁপছে। কাল তো চামচ দিয়ে খাইছিল, কিন্তু আজ নিজের হাত দিয়ে খাওয়াতে গিয়ে হাতের আঙ্গুল বারবার সৌদের মুখের ছোঁয়া লাগার কারণে কেঁপে উঠছে। সৌদ অবশ্য সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। দিদির বাড়ানো হাতের দিকে না থেকে সে নিজের মাথা এগিয়ে নিয়ে খাবারটুকু পুরো খেলো। তার চোখ তখনও ল্যাপটপের স্ক্রিনে নিবন্ধ, আর এক হাত দিয়ে দ্রুত টাইপ করে যাচ্ছে। দিদির বুকের ভিতর জমে থাকা সেই নিভৃত আবেগগুলো সৌহদ্দের এমন যান্ত্রিক উদাসনায় যেন আরও বেশি দুমড়ে মুচড়ে গেল। দিদি সৌহদ্দকে খাইয়ে দিতে দিতে হাতটা থামিয়ে হঠাৎ করে বলল, আচ্ছা, আমার ক্লাস টেস্টের খাতায় নাম্বার কম কেন? আমি তো সব মিলিয়ে দেখেছি ঠিকঠাকই ছিল। বলে সে বড় বড় চোখে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহদ্দের দিকে। সৌহদ্দ শান্তভাবে খাবার খাচ্ছিল। হৃদির প্রশ্নের উত্তরে সে নির্লিপ্ত কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক করার জন্য 6 নাম্বার কাটা হয়েছে। কথাটা বলে কোনো দ্বিধা নেই, যেন এটা কোনো বড় ব্যাপারে না। দিদি যেন বেয়াক্কেল বনে গেল। সৌহদ্দের এমন অসংবেদনশীল উত্তর শুনে সে হতভম্ব হয়ে গেল। একটা মানুষ কতটা অসভ্য আর অদ্ভুত হতে পারে সেটা তার ভাবনার অতীত। রাগে হৃদির ভেতরটা জ্বলে উঠল। সে দাঁতে যাচ্ছে বলল, কি করে করলেন আপনি আমার সাথে এমনটা? খাবার খাওয়াটুকু শেষ করে সৌহার্দ্য নির্বিকার ভঙ্গিতে বলল, উইথ মাই অন হ্যান্ড অ্যান্ড পেন, নাও ফিনিশ, ইউ গো। হৃদির চোখ মুখ মুহূর্তে রাগে দুঃখে ছলছল করে উঠল। অভিমানের আক্রোশে তার কণ্ঠস্বর কেঁপে উঠল, আপনার ওই বালের ওন হ্যান্ড পেন উপর ঠান্ডা পড়ুক, অসভ্য লোক। রাগে ফুঁসতে ফুঁসতে চলে যেতে নিলে সৌহদের পেছন থেকে গলা খাঁকড়ে দিয়ে বলল, ওটার ব্যাপারে কি ভাবলি? রীতি রাগে গজগজাতে গজাতে ঘুরে দাঁড়িয়ে বলল, কিসের ব্যাপারে কি ভাববো? নাম বলতে পারেন না? ওটা অসভ্য লোক। সৌদে এক কদম এগিয়ে এসে একটু দূরত্ব রেখে দাঁড়ালো, তারপর মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, ওই যে বেবি প্ল্যানিং। হৃদির চোখে আগুন যেন দ্বিগুণ হয়ে উঠল। সে ঝাঁঝালো গলায় বলল, ভেবেছি তো 1 ডজন বাচ্চা পয়দা করব, আর এগুলো দিয়ে আপনার সবগুলো চুল ছিঁড়ে টাক বানিয়ে আমি ঢোল বাজাবো। অসভ্য ডাক্তার,
কথাটা বলে রিদি দুপাশে পা ফেলে চলে গেল। আর সৌগত হতভম্ব স্তব্ধ হয়ে তাকিয়ে রইল রিদির যাওয়ার পথের দিকে। রিদি চলে যাওয়ার পর ঘরের ভেতরে এক অদ্ভুত স্তব্ধতা জমাট বেঁধে রইল। সৌগত কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেই শূন্য দরজার দিকে তাকিয়ে। একটা দীর্ঘশ্বাস তার বুক চিরে বেরিয়ে এলো। তবে সেই নিস্তব্ধতার মাঝে ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে স্লান হাসি। অস্ফুট স্বরে আপন মনে ভিড় করে উঠল, স্টুপিড দের ব্যাটারি। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে ডেস্কের উপর পড়ে থাকা রোগীর ফাইলগুলো চোখ বোলাতে লাগলো। কারণ কাল সকালে একটা ইমার্জেন্সি অপারেশন আছে, তার প্রস্তুতি এখন সবচেয়ে জরুরি। হঠাৎ করে কড়া নাড়তে দরজা খুলে ভিতরে এলেন সারান চৌধুরী। বাবাকে দেখে সৌগতের কপালে ভাঁজ পড়ল ঠিকই, কিন্তু কোনো বাক্য ব্যয় না করে সে নিজের মনোযোগ আবার ফাইলের ভিতরে ঢুকিয়ে রাখলো। সারান চৌধুরী ছেলের সামনে এসে চেয়ার টেনে বসলো। অস্বস্তি নিয়ে গলা খাঁকড়ে দিয়ে জিজ্ঞাসা করলো, তোমার শরীর এখন কেমন? ফাইল থেকে চোখ না তুলে সৌহদ্দ নির্লিপ্ত গলায় উত্তর দিল, বেটার নাম। সারান চৌধুরী কিছুটা ইতস্তত করে বলল, তোমার সাথে আমার জরুরি কথা ছিল। সৌহদ্দ নির্বিকার হয়ে ফাইলে ডুবে রইল, শুধু গম্ভীর স্বরে বলল, শুনেছি। সৌহদ্দের এমন উদাসীনতা ও নির্লিপ্ত আচরণে সারান চৌধুরী ভেতরে রাগ দানা বাঁধল। তিনি কোনো মতে চেপে রেখে বললেন, আরিফা জানতে চাচ্ছে রিদিকে নিয়ে কি ভাবছো। সৌহদ্দ এবার ফাইল থেকে চোখ তুলল, বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত অথচ ধারালো গলায় বলল, ওটাকে নিয়ে আমি কী ভাবছি সেটা জানার প্রয়োজন ওনার কেন? আমার ব্যক্তিগত বিষয়ে নিয়ে কারো কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আমি বোধ করছি না। সারান চৌধুরী ক্ষিপ্ত হয়ে গর্জে উঠে বলল, অসভ্য লোক, ওরা রিদির বাড়ির লোক। তোমার স্ত্রীর ব্যাপারে খোঁজ নেওয়া কি তাদের অন্যায়? তোমার কি ন্যূনতম কাণ্ডজ্ঞান নেই? সৌহদ্দ এবার যেন আরও পাথর হয়ে গেল। সে শীতল স্বরে বলল, ওসব ভাবার মতো সময় আপাতত নেই। কাল সকালে একটা ইমার্জেন্সি অপারেশন আছে, আমি তাই নিয়ে স্টাডিতে ব্যস্ত। এছাড়া কিছু বলার থাকলে বলো, না হলে আমাকে একটু একা ছাড়ো। ছেলের শীতল দেওয়াল ভেঙে সারান চৌধুরীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোমার এই একগুমির জন্য আমি হৃদিতার জীবন নষ্ট হতে দিতে পারি না। তুমি যখন মানছই না, আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। আমি উকিলের সাথে কথা বলবো, যত দ্রুত সম্ভব তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। সৌহদ্দ বাবার দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন ডিভোর্সের কথাটা তার কাছে বাতাসের চেয়েও তুচ্ছ। সে আবার নিজের কাজে মনোযোগ দিল। সারান চৌধুরী বুঝতে পারলেন, এই পাথরের মূর্তিকে বুঝিয়ে কোনো লাভ নেই। নিজের হাতে মেয়েটার জীবন তিনি নষ্ট করে দিলে তবে তীব্র অনুশোচনা তাকে গ্রাস করলো। তিনি নিজের মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলেন। আর কোনো কথা না বলে রাগে গুমুট হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাবা ঘর থেকে বের হতে সৌহদ্দ কলমটা নামিয়ে রাখলো। জানলার বাইরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস পেল। চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, যেন মনের ভিতরে জমে থাকা কোনো অজানা ঝড়কে সে একা হাতে সামলে নিচ্ছে। সেদিনের সেই ঘটনার পর পেরিয়ে গেছে পুরো 1 মাস। রিদি এখন আর সৌহদ্দের বাড়িতে নেই, আশ্রয় নিয়েছে নিজের ফুপুর বাসায়। সেদিন সারান চৌধুরী যখন ছেলের এমন পাথরচাপা নির্লিপ্ততা উদাসীনতা দেখল, তখন নিজের সন্তানের এমন আচরণে তিনি লজ্জিত বোধ করলেন। রিদিকে কাছে রেখে পরম মমতায় তিনি বুঝিয়ে দিয়েছিলেন, মা, কিছুদিন আরিফার বাসায় গিয়ে থাকো। ও একটু একা থাকুক, নিজেকে সময় দেখ, দেখা যাক ও আসলে কী চায়। রিদি শুনতে রাজি হতে চায়নি। ওদের কাছ থেকে দূরে সরে যাওয়ার কথা ভাবলে ওর বুকের ভেতরটা হু হু করে উঠত। কিন্তু সারান চৌধুরীর মতো মানুষের অনুরোধ উপেক্ষা করার সাধ্য ওর ছিল না। অগত্যা রীতি রাজি হলো এই আশায়, হয়তো এই দূরত্ব তাদের সম্পর্কে জট করবে, হয়তো সৌহদ্দের অবচেতন মনের কথাগুলো স্পষ্ট হবে। কিন্তু হৃদির সমস্ত প্রত্যাশা ভেঙে চুরমার হয়ে গেল। সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে সৌহদ্দ এই 1 মাসে একবারের জন্য হৃদির খোঁজ নেই। কোনো অনুতাপ, কোনো অস্থিরতা, এমনকি হৃদির অনুপস্থিতিতে ওর জীবনে যে কোনো পরিবর্তন এসেছে তার বিন্দুমাত্র ছাপ সৌহদ্দের আচরণে দেখা যায়নি। হৃদি চলে যাওয়া যেন ওর কাছে একটা সাধারণ ঘটনার মতো, যেটাতে কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন বোধ করেনি। ছেলের এই অদ্ভুত নীরবতায় সারান চৌধুরী ভেতরে ভেতরে প্রচণ্ড বিরক্তি আর লজ্জিত ছিলেন। তিনি কয়েকবার রিদিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু রিদি আর ফিরে যায়নি। অভিমান আর অপমানে ওর মনটা পাথর হয়ে গেছে। রিদি বুঝে গেছে, যেখানে ভালোবাসার চেয়ে আত্মসম্মানের অভাবটা বেশি প্রকট, সেখানে থাকা মানে নিজের অস্তিত্বকে বিসর্জন দেওয়া। এই 1 মাস সৌহদ্দের সাথে রিদির আর দেখা হয়নি। রিদি জেনে বুঝে সৌহদ্দের ক্লাসগুলো এড়িয়ে চলছে, যেন ভুলেও চোখের সামনে পড়ে স্মৃতিগুলো আবার নতুন করে ক্ষত না হয়। অভিমানে দেওয়ালে ঢাকা এই দূরত্ব রিদি কেবল নিজের ক্ষতগুলো নিয়ে
বেঁচে আছে। আর সৌহদ্দের নীরবতা সেই ক্ষতকে প্রতিনিয়ত আরও গভীর করছে। ফ্ল্যাশব্যাক। সৈয়দদের রুম থেকে বেরিয়ে সারান চৌধুরী পায়ে এগিয়ে গেলেন হৃদির দিকে। মাঝরাতে নিস্তব্ধতা চিরে দরজা হালকা টোকা দিতে হৃদির ঘুম জড়ানো চোখে দরজা খুলো। এত রাতে শ্বশুরকে এমন অবস্থায় দেখে হৃদি কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, আব্বু আপনি এত রাতে, আম্মুর শরীর ঠিক আছে তো? সারান চৌধুরী হালকা হেসে আশ্বস্ত করে